Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোনো সরকারি চাকরি পরীক্ষার ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনের মাসেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হতে চলেছে, মেন্স পরীক্ষা, এবং সেই পরীক্ষাতে অবশ্যই রিপোর্ট রাইটিং থেকে প্রশ্ন আসে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো। কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে এই রিপোর্ট রাইটিং এর ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিক তোমরা অবশ্যই প্রস্তুত রাখবে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য। মিসলেনিয়াস মেন্সের ইংলিশ পেপারে প্রিপারেশনের জন্য 10টা মক টেস্টের একটি সিরিজ নিয়ে আসা হয়েছে। তোমরা চাইলে সেই মক টেস্টের সিরিজটি পারচেস করতে পারো আমার চ্যানেল থেকে, আমার কাছ থেকে। তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কল করে কথা বলতে পারো এবং তোমরা মক টেস্ট যেটা রয়েছে, অবশ্যই মক টেস্টটা পরীক্ষাতে যেরকম প্রশ্ন আসে সেরকম স্ট্যান্ডার্ড, সেরকম কোয়ালিটি মেনটেন করে মক টেস্ট, খাতা কারেকশন করা এবং মক টেস্টের মডেল আনসার সেগুলো দিয়ে দেওয়া হবে। তোমরা যারা মক টেস্টটা দিতে ইচ্ছুক, এই সুবিধাটা নিতে ইচ্ছুক, তারা অবশ্যই তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করতে পারো, করে কথা বলতে পারো। ডিটেলে তখন সমস্ত কিছু বলে দেওয়া হবে। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। রাইট এ রিপোর্ট অন ডিপ ফেক টেকনোলজি। ডিপ ফেক টেকনোলজি কদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে খুব সাংঘাতিক একটা টেকনোলজি, যেটা মানুষের যে কথাবার্তা, মানুষের যে ফেস, মানুষের যে অডিও ভিডিও সবকিছুকে পরিবর্তন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমন কিছু ভিডিও, অডিও, ইমেজেস নিয়ে আসছে যেগুলো সত্যি না মিথ্যে সেগুলো কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। অর্থাৎ রিয়েলিটি এবং ম্যানিপুলেশন এই দুটোর মধ্যে যে পার্থক্যটা কোথায় সেটা সহজেই বোঝা যাচ্ছে না। অর্থাৎ মেশিন লার্নিং বা এআই এর দ্বারা বা ডিপ লার্নিং টেকনিক্স ব্যবহার করে যে ইমেজেসগুলো, যে অডিওগুলো, যে ভিডিওগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলোর সাথে আসল যে ভিডিও, অডিও রয়েছে সেগুলোর পার্থক্য কেউ করতে পারবে না। অর্থাৎ নকলটাকেই আসল বলে মনে হচ্ছে। এবং এই যে ডিপ ফেক টেকনোলজি সেটা ব্যবহার করে বিভিন্ন রকম ক্রাইম ঘটছে। ন্যাশনাল সিকিউরিটির জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ, খুবই একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এবং বলতে পারো মানুষের যে প্রিভেসি, মানুষের যে বিভিন্ন ফ্রড হচ্ছে, স্ক্যামস হচ্ছে, বিভিন্ন পর্নোগ্রাফিক রিপ্রেজেন্টেশন মেয়েদের, বিভিন্নভাবে এই ডিপ ফেক টেকনোলজি আমাদের ক্ষতি করছে। আজকে রিপোর্ট রাইটিং এ আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কিভাবে ক্ষতি করছে ডিপ ফেক টেকনোলজি, কেন ক্ষতি করছে এবং আমরা কিভাবে এটার মোকাবিলা করতে পারি। Deep fake technology by a staff reporter. Deepfakes technology uses AI to create synthetic media, including images, videos, and audio, blurring the line between reality and manipulation. বলা হচ্ছে ডিপ ফেক্স টেকনোলজি এটা ব্যবহার করছে এআই কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করছে টু ক্রিয়েট সিনথেটিক মিডিয়া, অর্থাৎ কৃত্রিম আর্টিফিশিয়াল মিডিয়া তৈরি করছে। আর্টিফিশিয়াল মিডিয়া বলতে ইমেজ, ভিডিও, অডিও, এবং ব্লারিং অর্থাৎ ঝাপসা হয়ে যাচ্ছে। কি ঝাপসা হচ্ছে? দ্য লাইন বিটুইন রিয়েলিটি এন্ড ম্যানিপুলেশন, কোনটা বাস্তব রিয়েলিটি এবং কোনটা ম্যানিপুলেশন, কোনটাকে নকল ভাবে তৈরি করা হয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য আস্তে আস্তে মুছে যাচ্ছে। কোনটা আসল, কোনটা নকল, দুটোর মধ্যে পার্থক্য আর বোঝা যাচ্ছে না। ডিপ লার্নিং টেকনিক্স আর ইউজড ফর মেকিং সাচ কন্টেন্টস। ডিপ লার্নিং টেকনিক ব্যবহৃত হচ্ছে এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য। ইট ইনভলভস রিপ্লেসিং ফেসেস, ম্যানিপুলেশন, ফেশিয়াল এক্সপ্রেশনস, synthesizing speech, appearing to say or do things not actually done. বলা হচ্ছে ইট ইনভলভস রিপ্লেসিং ফেসেস, অর্থাৎ তোমার মুখটাকে বসিয়ে দেওয়া হচ্ছে অন্য কারো মুখের সাথে, অন্য কারো মুখের সাথে তোমার মুখে বসিয়ে দেওয়া হচ্ছে। সো আসলে কে, আসল মানুষটা কে, আসল কাকে কেমন দেখতে, আসল ব্যক্তিত্বটাকে এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। ম্যানিপুলেশন অফ ফেশিয়াল এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশনকে ম্যানিপুলেট করা হচ্ছে, তাকে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশনস। সিনথেসাইজিং স্পিচ,
অর্থাৎ তুমি কোনো কথা যখন বলছো তখন তোমার টোনাল কোয়ালিটি, তোমার গলার ভয়েস, আওয়াজ সবকিছুকে ম্যাচ করে একটা অন্য কথা বসিয়ে দেওয়া হচ্ছে এবং লোকে সেটা দেখে অবশ্যই ভুল বুঝবে, কারণ তুমি হয়তো সেটা বলছোই না, কিন্তু তারা এভাবেই তৈরি করছে ডিপফেক টেকনোলজি দিয়ে, যাতে মনে হয় তুমিই সেই কথাগুলো বলছো বা তুমি সেই কাজটা করছো যেটা অ্যাকচুয়ালি তুমি করোনি। তাহলে ডিপ ফেক টেকনোলজিটা দিয়ে কত রকম ভাবে মানুষকে বিপদে ফেলার যে প্রক্রিয়া সেগুলো কিন্তু চলছে। Deep fake technology is now being used for criminal offenses like scams, celebrity pornography, election manipulation, social engineering, identity theft, and financial fraud. ডিপ ফেক টেকনোলজি ইজ নাও বিং ইউজড, এখন ব্যবহৃত হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি প্যাসিভে করা হলো, এখন ব্যবহৃত হচ্ছে ফর কিসের জন্য? ক্রিমিনাল অফেন্সেস, অর্থাৎ বলতে পারো যে একটা ক্রিমিনাল অপরাধ করা হচ্ছে, শাস্তিমূলক শাস্তিযোগ্য ক্রিমিনাল অফেন্স করা হচ্ছে, যেমন স্ক্যামস হচ্ছে, বিভিন্ন রকম মানুষকে ঠকানো হচ্ছে বিভিন্ন রকম ভাবে। সেলিব্রিটি পর্নোগ্রাফি, বিভিন্ন সেলিব্রিটির ছবি দিয়ে সেটা ব্যবহার করা হচ্ছে এবং পর্নোগ্রাফি তৈরি করা হচ্ছে, এবং আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না যে আসলেই মানুষটা, যে মানুষকে ভাবছি সেই সেলিব্রিটি নয়, অন্য কেউ একজন, এটা এআই দ্বারা তৈরি করা হয়েছে, আমরা কিন্তু সেই পার্থক্যটা ধরতে পারছি না। ইলেকশন ম্যানিপুলেশন, ইলেকশনের সময় বিভিন্ন রকম ভাবে এই রকম ইমেজেস, ভয়েস, ভিডিওস ব্যবহার করে মানুষকে বোকা বানানো হচ্ছে, মানুষের যে তাদের যে ওপিনিয়ন সেটাকে চেঞ্জ করা হচ্ছে, সেটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এটাকে কাজে লাগিয়ে বিরোধী পক্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্রমূলক ভিডিও, অডিও, ইমেজেস নিয়ে আসছে, যাতে কি হয়, মানুষের মনে সেই দলের সম্পর্কে একটা বিতৃষ্ণা সৃষ্টি হয় এবং ভোটটা কিন্তু তাদেরকে দেওয়া হয়ে থাকে, মানে অন্য পার্টি পেয়ে যায় ভোটটা। এই রকম বিভিন্ন ভাবে কিন্তু ইলেকশনকে ম্যানিপুলেট করা হচ্ছে। এরপর বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে তুমি একটা প্ল্যান করছো, যে প্ল্যানটা কি করছো, সোশ্যাল বিভিন্ন চেঞ্জেস নিয়ে আসবে, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট নিয়ে আসবে, সেখানেও কিন্তু ম্যানিপুলেশন করা হচ্ছে, সেখানেও কিন্তু কিছু চেঞ্জেস করা হচ্ছে এআই এর মাধ্যমে, ডিপ ফেক টেকনোলজির মাধ্যমে, অর্থাৎ সেখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, মানুষকে ভুল দিকে চালিত করার চেষ্টা করা হচ্ছে, যেটা আসলে একটা ভালো উদ্দেশ্য নিয়ে করা, সেটা কিন্তু বাজে দিকে চলে যাচ্ছে। আইডেন্টিটি থেফট, অর্থাৎ কারোর আইডেন্টিটি বা কারোর পরিচয় চুরি করে নেওয়া হচ্ছে, একজনের পরিচয় আরেকজন চুরি করে নিয়ে তার নামে কোনো বাজে কাজ করছে বা তাকে কোনো রকম ভাবে ফাঁসিয়ে দিচ্ছে। অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্রড, এবং অবশ্যই ফাইন্যান্সিয়াল ফ্রড মতো ঘটনা ঘটছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে লোককে ঠকানো হচ্ছে, আর্থিকভাবে ঠকানো হচ্ছে, তাদের থেকে টাকা নিয়ে নেওয়া হচ্ছে, এই সমস্ত ঘটনা কিন্তু আমরা প্রায়ই দেখতে পাচ্ছি ঘটছে। তাহলে ডিপ ফেক টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন স্ক্যামস হচ্ছে, পর্নোগ্রাফিক বিভিন্ন রকম ইলাস্ট্রেশন হচ্ছে, ইলেকশনকে ম্যানিপুলেট করা হচ্ছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে ম্যানিপুলেট করা হচ্ছে, আইডেন্টিটি থেফট হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল ফ্রড হচ্ছে। The technology is able to generate misinformation. এই টেকনোলজির মাধ্যমে মানুষের মধ্যে ভুল ইনফরমেশন ছড়িয়ে দেওয়া হচ্ছে, মিস ইনফরমেশন, অ্যান্ড ম্যানিপুলেট পাবলিক পারসেপশন, এবং লোকজনের যে মানসিকতা, লোকজনের যে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, তাকে ম্যানিপুলেট করা হচ্ছে, তাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তাকে ষড়যন্ত্র করে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। ইট ক্যান ইরোড পাবলিক ট্রাস্ট ইন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড মিডিয়া। এর ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে পাবলিক ট্রাস্ট ইরোড হচ্ছে, ক্ষয় হচ্ছে। কিসে পাবলিক ট্রাস্ট? ডেমোক্রেটিক ইনস্টিটিউশনে। যেমন ধর ইলেকশনের মতো একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, সেখানে কিন্তু মানুষ ভুল বুঝছে, তার যারা রয়েছে রিপ্রেজেন্টেশন তাদেরকে, রিপ্রেজেন্টেটিভ তাদেরকে, এবং তার ফলে কি হচ্ছে, ডেমোক্রেটিক যে আইডিওলজিটা সেটা এখানে কোথাও একটা ব্যাহত হচ্ছে। এখানে ভোট কেনাবেচা করার মতো বিষয়ও কিন্তু হতে পারে, ভোট পলিটিক্স বলতে পারো যেটা, সেই সমস্ত কিছু এখানে ঘটতে পারে ডিপ ফেক টেকনোলজি ব্যবহার করে, মানুষকে ভুল বোঝানো থেকে শুরু করে মানুষকে তার যে ইডিওলজি সেটাকে চেঞ্জ করা, এরকম প্রচুর ঘটনা ঘটতে পারে। এবং আমাদের গণতন্ত্রের যে ধারক বাহক যারা রয়েছে, সমস্ত অর্গানাইজেশন, সমস্ত ইনস্টিটিউশন, তাদের প্রতি মানুষের একটা অনাস্থা সৃষ্টি করছে। এবং মিডিয়ার যে রোল, মিডিয়াকে বাজেভাবে রিপ্রেজেন্ট করা, তাদেরকে বাজেভাবে মানুষের সামনে নিয়ে আসা, সেই ঘটনাগুলো কিন্তু করছে ডিপ ফেক টেকনোলজির মাধ্যমে।
ইট ক্যান বি ইউজড টু স্প্রেড প্রোপাগ্যান্ডা, অবশ্যই রাজনৈতিক বিভিন্ন প্রোপাগ্যান্ডা স্প্রেড করা বিভিন্ন পলিটিক্যাল পার্টি অগেনস্টে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির ফরে, ম্যানিপুলেট ইলেকশনস, অবশ্যই ইলেকশনকে ম্যানিপুলেট করা, অ্যান্ড ক্রিয়েট সোশ্যাল আনরেস্ট, এবং এইসবের মাধ্যমে সামাজিক একটা অস্থিরতা সৃষ্টি করা, সমাজে একটা অস্থিরতা, সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষের সাথে মানুষের একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করা। ফেক ভিডিওস মে স্পার্ক ভায়োলেন্স, অবশ্যই যেগুলো ফেক ভিডিও, যেগুলো ভুল ভিডিও বা বলতে পারো নকল ভিডিও, সেগুলো কি করছে মানুষের মধ্যে একটা হিংসা সৃষ্টি করছে, অ্যান্ড পোজ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি, এবং এভাবেই কিন্তু আমাদের দেশের যে জাতীয় সুরক্ষা তাতেও একটা বিপদের ছায়া ঘনিয়ে আসছে। জাতীয় সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। উইমেন আর বিং ভিক্টিমাইজড ফর সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং, স্পেশালি মহিলাদেরকে টার্গেট করা হচ্ছে বিভিন্ন রকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিভিন্ন ঘটনার মাধ্যমে, যেগুলো ভুল ঘটনা, ফেক ইনসিডেন্ট, এবং সাইবার বুলিং করা হচ্ছে, তাদেরকে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে প্রচন্ডভাবে হ্যারাস করা হচ্ছে। হিউজ ইনভেস্টমেন্ট ইজ নিডেড টু ট্যাকেল ভাস্ট ডেটা সেটস, এই যে এত প্রচুর ডেটা, সেগুলোকে ট্যাকেল করা, তার জন্য কিন্তু খুব বড় একটা ইনভেস্টমেন্ট দরকার, এবং এমপ্লয় অ্যাডভান্সড কম্পিউটেশন রিসোর্সেস, এই যে এত এত ডেটাকে কম্পিউটারাইজড করা, কম্পিউটেশনের মাধ্যমে নিয়ে আসা, সেটা যে রিসোর্সেস দরকার তার, সেটাও কিন্তু খুব বড় একটা বিষয়, এবং এটা এমপ্লয় করা, একটা অ্যাডভান্স টেকনোলজিকে এমপ্লয় করে এই রকম ফ্রডের ঘটনাকে ডিটেক্ট করা, সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তার ফলে এই ঘটনাগুলো বা যারা পারপিট্রেটর তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে, তারা কিন্তু দিনের পর দিন এই রকম অপরাধগুলো করতে পারছে বিভিন্নভাবে, এমনকি আমাদের ন্যাশনাল সিকিউরিটিকেও তারা কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। তাহলে আমরা দেখলাম যে ডিপ ফেক টেকনোলজি কিভাবে আমাদের ক্ষতি করছে এবং এটা কত বড় একটা থ্রেটের সম্মুখীন আমাদেরকে দাঁড় করাচ্ছে। এরপরে আমরা দেখব কিভাবে এটার সলিউশন আমরা করতে পারি। দো ইন্ডিয়া ল্যাক্স স্পেসিফিক লস ফর ডিপ ফেকস অ্যান্ড এআই রিলেটেড ক্রাইমস, যদিও ভারতবর্ষে এই মুহূর্তে ডিপ ফেক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যদি কোনো অপরাধ হয়, তাহলে সেই অপরাধের যে সলিউশন তার জন্য কিন্তু কোনো স্পেসিফিক লজ নেই, নির্দিষ্ট কোনো আইন নেই, বাট প্রভিশনস আন্ডার, কিন্তু বেশ কিছু প্রভিশন আছে, যেমন আইটি অ্যাক্ট 2000 অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সালের, কিংবা আইটি অর্থাৎ ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড, যে রুলস 2021 সালে এসেছিল, এইগুলোর মাধ্যমে, অ্যান্ড ইনস্টিটিউশনস সাচ অ্যাজ ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, যেটাকে সার্ট ইন বলা হয়, এবং বেশ কিছু সংস্থা যেরকম সার্ট ইন, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই ডিপ ফেকস বা এআই রিলেটেড ক্রাইমসকে কিছুটা হলেও সমাধান করতে পারি। এই আইনগুলো এবং এই ইনস্টিটিউশনসগুলো অফার বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল রিলিফ, মানুষকে সিভিল ভাবে বা মানুষকে ক্রিমিনাল যে অপরাধ সেখান থেকে একটা রিলিফ দিচ্ছে, সমাজে মানুষের মধ্যে রিলিফের সৃষ্টি করতে পারে এবং অপরাধ থেকে মানুষকে মুক্ত করার একটা রিলিফ নিয়ে আসতে পারে, কিন্তু স্পেসিফিক কোনো আইন নেই। তা সত্ত্বেও আইটি অ্যাক্ট 2000, তারপর আইটি রুলস 2021 এবং বিভিন্ন সংস্থা যখন সার্ট ইন, এরা নিরলস কাজ করে কি করছে, মানুষের সাথে ঘটা এই রকম যে ঘটনাগুলো, অপরাধগুলো, তাদের একটা সলিউশন খোঁজার চেষ্টা করছে। অ্যাড্রেসিং দিস চ্যালেঞ্জেস, এবং এই যে চ্যালেঞ্জগুলো তুমি যদি অ্যাড্রেস করবে, রিকোয়ার্স, তাহলে দরকার হয় আ মাল্টি প্রংড অ্যাপ্রোচ, বহুমুখী একটা অ্যাপ্রোচের, দ্যাট কম্বাইন্স, যে অ্যাপ্রোচটার মধ্যে সমস্ত কিছু থাকবে। কি কি থাকবে? টেকনোলজিক্যাল সলিউশনস, তার মধ্যে অবশ্যই টেকনোলজিক্যাল সলিউশনস থাকবে, যেমন ডিপ ফেক ডিটেকশন অ্যালগোরিদমস থাকবে, নতুন করে অ্যালগোরিদমস তৈরি করতে হবে যাতে ডিপ ফেক কোন ফটো, কোন ইমেজেস আছে, কোন অডিও ভিডিও, সেগুলোকে সহজেই ডিটেক্ট করা যাবে তার অ্যালগোরিদমটাকে অ্যানালাইসিস করে। আ ওয়েল ডিফাইন্ড লিগাল ফ্রেমওয়ার্ক থাকতে হবে, এবং অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তার সেখানে যে আইন প্রণয়ন, সেটা একটা ওয়েল ডিফাইন্ড নতুন একটা আইন ফ্রেমওয়ার্ক থাকবে। সাইবার লিটারেসি ইনিশিয়েটিভ, মানুষের মধ্যে সাইবার সম্পর্কে আরো বেশি সাক্ষরতা বাড়াতে হবে, মানুষজন অনলাইন এরকম ফ্রডের হাত থেকে বাঁচার জন্য তাদের আরো বেশি করে শিক্ষিত হতে হবে, তাদেরকে আরো বেশি করে এই বিষয়গুলো সম্পর্কে জানানো। অ্যান্ড স্টেক হোল্ডার কোলাবোরেশন, এবং অবশ্যই সমস্ত যে বিভাগ, সমস্ত মানুষজনকে
একসাথে কাজ করতে হবে, সেখানে জুডিশিয়ারি আসছে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক আসছে, সেখানে টেকনোলজিক্যাল যে টিম রয়েছে তারা আসছে, এরকম করে সবাইকে একত্র হয়ে কাজটা করতে হবে। এবং অবশ্যই সাধারণ মানুষকেও কিন্তু অনেক বেশি সাইবার লিটারেট হতে হবে, যাতে তারা বুঝতে পারে যে কোনটা ফেক এবং কোনটা আসল হচ্ছে, এবং তারা ফেক ঘটনা, ফেক ফটো, ফেক ভিডিও এগুলো দেখার আগে ভালো করে যাচাই করে নেবে। এরকম ইনফরমেশন রুমার স্প্রেড হওয়ার আগে সেগুলোকে ভালো করে ভেরিফাই করবে কোনটা অথেন্টিক, ঠিক আছে? এইরকম ভাবে কিন্তু মানুষকে অনেকটা শিক্ষিত হতে হবে, অনেকটা অ্যাওয়্যার থাকতে হবে। ব্যালেন্সিং ইনোভেশন উইথ রেসপন্সিবিলিটি। ব্যালেন্সিং ইনোভেশন উইথ রেসপন্সিবিলিটি বলা হচ্ছে, এই যে তুমি ইনোভেশন নিয়ে আসছো সায়েন্সের ক্ষেত্রে, যেটা করা হচ্ছে ডিফেক্ট টেকনোলজি, এআই, সেই ইনোভেশনের সঙ্গে সঙ্গে একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু দরকার, দায়িত্বটাও দরকার। এটা খুবই ক্রুশিয়াল টু হার্নেসিং দ্য বেনিফিটস অফ ডিপ ফেক টেকনোলজি। ডিপ ফেক টেকনোলজিটার যে সুবিধে সেটা হার্নেস করার জন্য, সেটা পাবার জন্য কিন্তু অবশ্যই ইনোভেশনের সঙ্গে সঙ্গে মানুষকে অনেক বেশি দায়িত্বপূর্ণভাবে জিনিসটা ব্যবহার করতে হবে, উইদাউট কম্প্রোমাইজিং ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটি, যাতে মানুষের বিশ্বাসটা এবং নিরাপত্তাটা কোনোভাবেই কম্প্রোমাইজ না হয়, কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। অবশ্যই আমাদের যে ইনোভেটিভ বিজ্ঞান, আমাদের যে ইনোভেশন চলছে, বিগ ডেটা, এআই, ঠিক আছে, ডিপ লার্নিং, সমস্ত কিছুই চলবে, সমস্ত কিছু সুবিধাটাও আমরা পাবো, কিন্তু যখন এগুলো আমরা ব্যবহার করছি তখন তার সঙ্গে আমাদেরকে অনেক বেশি রেসপন্সিবল হতে হবে, যাতে সেটা কোনো রকম ক্ষতি না করে। এবং অবশ্যই আমাদের যে পাবলিক ট্রাস্ট এবং ন্যাশনাল সিকিউরিটি, সেগুলো যাতে কোনোভাবে কম্প্রোমাইজ না হয়, এটাও মাথায় রাখতে হবে। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ দিয়ে থাকি, বা তোমাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে শেয়ার করবে আমার সাথে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে, ভিডিওটি লাইক করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।